খঞ্জরটি হাতে তুলে নেয় মিগনানা মারিউস। নেড়েচেড়ে গভীর দৃষ্টিতে দেখে অস্ত্রটি। দৃষ্টি বুলায় সুলতান আইয়ুবীর পিঠে। তারপর উঠে ধীরে ধীরে চলে যায় সুলতান আইয়ুবীর সামনে। তাকে মাথা থেকে পা পর্যন্ত নিরীক্ষা করে দেখে। হাতটা কেঁপে ওঠে মিগনানা মারিউসের। হাতের খঞ্জরটি রেখে দেয় সুলতানের পায়ের উপর। বসে পড়ে হাঁটু গেড়ে। সুলতানের ডান হাতটা টেনে ধরে চুমু খেয়ে কেঁদে ওঠে হাওমাও করে। কান্নাজড়িত কণ্ঠে মুবিকে বলে, জিজ্ঞেস করো, ইনি নিজেই কি খোদা, নাকি নিজের বুকের মধ্যে খোদাকে বেঁধে রেখেছেন? তার খোদাকে আমায় একটু দেখাতে বলো। মিগনানা মারিউসের দু বাহু ধরে তুলে দাঁড় করান সুলতান আইয়ুবী। বুকে জড়িয়ে নিয়ে নিজ হাতে মুছে দেন তার বিগলিত অশ্রুধারা। মিগনানা মারিউস একজন বিভ্রান্ত মানুষ। মুসলমানদের বিরুদ্ধে তার মনে ভরে দেওয়া হয়েছিল প্রচণ্ড ঘৃণা। ইসলামের বিরুদ্ধে ঢেলে দেওয়া হয়েছিল বিষ। কিন্তু অবস্থা বৈগুণ্যে সে নিজ ধর্মের প্রতি বিতৃষ্ণ হয়ে উঠেছে। এক পর্যায়ে যে বিষয়টি তাকে এমনই এক ঝুঁকিপূর্ণ কাজে নামিয়েছে, তা এক প্রকার পাগলামি ও তৃষ্ণা। সুলতান আইয়ুবীর দৃষ্টিতে সে নিরপরাধ, কিন্তু তিনি লোকটাকে মুক্তি না দিয়ে নিজের কাছে রেখে দিয়েছেন। পক্ষান্তরে মুবি রীতিমতো প্রশিক্ষণপ্রাপ্ত একটি মেয়ে, জঘন্য এক গুপ্তচর। যে 7টি মেয়ে সুদানীদের নিকট খ্রিস্টানদের বার্তা নিয়ে এসেছিল এবং সুলতান আইয়ুবীর বিরুদ্ধে সুদানীদের বিদ্রোহে নামিয়েছিল, মুবি তাদের একজন। মুবি ইসলামী সালতানাতের দুশমন, দেশের শত্রু। ইসলামী আইন তাকে ক্ষমা করে না। মুবি ও মিগনানা মারিউসকে আলী বিন সুফিয়ানের হাতে সোপর্দ করেন সুলতান আইয়ুবী। জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে দুজনই। স্বীকার করেছে তারাই রসদ কাফেলা লুট করেছে। বন্দী গুপ্তচর মেয়েদের তারাই মুক্ত করে নিয়েছে। রক্ষী বাহিনী এবং বালিয়ান ও তার সঙ্গীদেরও হত্যা করেছে তারাই। জিজ্ঞাসাবাদ চলে একটানা 3 দিন। এই সময় ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায় মিগনানা মারিউসের মস্তিষ্ক। সে সুলতান আইয়ুবীকে জিজ্ঞেস করে, মুবিকে মুসলমান বানিয়ে আপনার হেরেমে স্থান দিয়েছেন কি? আজ সন্ধ্যায় আমি তোমার এই প্রশ্নের উত্তর দেব। কিছুক্ষণ মৌন থেকে জবাব দেন সুলতান আইয়ুবী। সন্ধ্যার সময় সুলতান আইয়ুবী মিগনানা মারিউসকে সঙ্গে করে খানিক দূরে এক স্থানে নিয়ে যান। সেখানে পাশাপাশি বিছানো 2টি লম্বা তক্তা। সাদা চাদর দিয়ে কি যেন ঢেকে রাখা আছে তার উপরে। একটি কোণ ধরে টান দিয়ে চাদরটি সরিয়ে ফেলেন সুলতান আইয়ুবী। অকস্মাৎ ফ্যাকাশে হয়ে যায় মিগনানা মারিউসের চেহারা। চোখের সামনে একটি তক্তায় মুবির লাশ, অপরটিতে তার সঙ্গীর মৃতদেহ। সুলতান আইয়ুবী মুবির মাথা ধরে টান দেন সামনের দিকে। ধর থেকে আলাদা হয়ে সরে আসে মাথাটা। তারপর মিগনানা মারিউসের প্রতি তাকিয়ে বলেন, আমি মেয়েটাকে ক্ষমা করতে পারিনি। তাকে তুমি সঙ্গে করে নিয়ে এসেছ যাতে রূপের ফাঁদে পড়ে আমি আবার ঈমান হারাই। কিন্তু তার দেহটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। এ একটি অপবিত্র দেহ। তবে হ্যাঁ, এখন মেয়েটাকে বেশ ভালো লাগছে। আমি দোয়া করি আল্লাহ তাকে ক্ষমা করুন। কিন্তু আমাকে ক্ষমা করলেন কেন সুলতান? আবেগাপ্লুত কণ্ঠে জিজ্ঞেস করে মিগনানা মারিউস। কারণ তুমি হত্যা করতে এসেছিলে আমাকে, আর ও এসেছিল আমার জাতির চরিত্র ধ্বংস করতে। তোমার সঙ্গীটি জেনে বুঝে পরিকল্পনা মোতাবেক এসেছিল মানুষ খুন করতে, আর তুমি এসেছ আমার রক্ত ঝরিয়ে আল্লাহর দর্শন লাভ করতে, জবাব দেন সুলতান আইয়ুবী। অল্প কদিন পরই সাইফুল্লাহে পরিণত হয় মিগনানা মারিউস। পরবর্তীতে সুলতান আইয়ুবীর দেহরক্ষী হওয়ার সৌভাগ্য লাভ করে সে। সুলতান আইয়ুবীর মৃত্যুর পর সাইফুল্লাহ বাকি জীবনের 17টি বছর কাটিয়ে দেয় সুলতানের কবরের পার্শ্বে। কিন্তু আজ কেউ জানে না সাইফুল্লাহর সমাধি কোথায়। নতুন অধ্যায়, আরেক বউ। কায়রো থেকে 1.5-2 মাইল দূরবর্তী একটি অঞ্চল। এখানকার একদিকে উঁচু নিচু বালির টিলা, অপর 3 দিকে ধুধু বালুকা প্রান্তর।
আজ লাখো জনতার পদভারে মুখরিত প্রকম্পিত এই অঞ্চলটি। চারদিক থেকে সমুদ্রের ঢেউয়ের ন্যায় এসে ভিড় জমিয়েছে অগণিত মানুষ। কেউ এসেছে উটে চড়ে, কেউ ঘোড়ায়, কেউ বা এসেছে গাধার পিঠে করে, পায়ে হেঁটে এসেছে অসংখ্য। 4-5 দিন ধরে মানুষ আসছে আর আসছে, সমবেত হচ্ছে বিশাল বিস্তৃত এই মরুপ্রান্তরে। কায়রোর বাজারগুলোতে লোকের ভিড় বেড়ে গেছে জৌলুস। সরাইখানাগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। দূর দূরান্ত থেকে এরা এসেছে সরকারি এক ঘোষণা শোনে। মিশরি ফৌজের সামরিক মহড়া হবে এখানে। ঘোড়সওয়ারি, সতর সওয়ারি, ধাবমান উট, ঘোড়ার পিঠ থেকে তীরন্দাজি ইত্যাদি রণকৌশলের মহড়া প্রদর্শন করবে মিশরি সৈন্যরা। ঘোষণাটি প্রচারিত হয়েছে মিশরের গভর্নর সুলতান সালাউদ্দিন আইয়ুবীর পক্ষ থেকে। তার উদ্দেশ্য দুটি: এক, এতে সাধারণ মানুষ সেনাবাহিনীতে ভর্তি হওয়ার উৎসাহ পাবে। 2, এখনও যারা সামরিক শক্তিতে সুলতান আইয়ুবীকে দুর্বল মনে করে তাদের সংশয় দূর হবে। এই সামরিক মহড়ার প্রতি জনসাধারণের এত আগ্রহ দেখে সুলতান আইয়ুবী বেজায় খুশি, কিন্তু খানিকটা অস্থিরচিত্ত বলে মনে হচ্ছে আলী বিন সুফিয়ানকে। তিনি সুলতানের সামনে নিজের এই অস্থিরতার কথা ব্যক্তও করেছেন। জবাবে সুলতান আইয়ুবী হাসি মুখে বললেন, আরে, মহড়ায় অংশগ্রহণকারী লোকদের সংখ্যা যদি 1 লাখ হয়, তাহলে তাদের মধ্য থেকে আমরা 5000 সৈন্যও তো পাব। আমিরে মুহতারাম, আমি তো বিষয়টাকে ভিন্ন এক দৃষ্টিকোণ থেকে দেখছি। আপনার ধারণা অনুযায়ী মহড়ায় অংশগ্রহণকারী লোকদের সংখ্যা যদি 1 লাখ হয়, তবে তাতে গুপ্তচর থাকবে অন্তত 1000। পাড়া গা থেকে অসংখ্য মহিলাও আসছে। তাদের বেশিরভাগই সুদানি ও শ্বেতাঙ্গী। ফলে খ্রিস্টান মহিলারা তাদের মধ্যে লুকিয়ে যেতে পারবে অনায়াসেই, বললেন আলী বিন সুফিয়ান। এই সমস্যাটা আমিও ভালো করেই বুঝি, কিন্তু তুমি তো জানো আমি যে মেলার আয়োজন করেছি তা কত জরুরি। তোমার গোয়েন্দা বিভাগকে তুমি আরও সতর্ক করো, বললেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। হ্যাঁ, তা আমি করব অবশ্যই। এই মেলা অতীব গুরুত্বপূর্ণ। আমি আমার অস্থিরতার কথা আপনাকে পেরেশান করার জন্য বলিনি। এই মেলা কি বিপদ সঙ্গে নিয়ে আসছে আমি আপনাকে তাই শুধু স্মরণ করিয়ে দিতে চাই। কায়রোতে অস্থায়ী পতিতালয় খোলা হয়েছে, যা কিনা আমোদীদের দ্বারা পরিপূর্ণ থাকে সারা রাত। অনেকে শহরের বাইরে তাঁবু গেড়েছে। আমার গুপ্তচররা আমাকে তথ্য দিয়েছে তাঁবুগুলোর মধ্যে জুয়ারি এবং বেশ্যা মেয়েদের আস্তানাও রয়েছে। আগামীকাল মেলার প্রথম দিন। নর্তকী গায়িকারা মেলায় অংশ নেওয়া নিরীহ লোকদের পকেট উজাড় করে নিচ্ছে, বললেন আলী বিন সুফিয়ান। মেলা শেষ হয়ে গেলে এসব নোংরামিরও পরিসমাপ্তি ঘটবে। এখনই এসবের উপর আমি কোনো নিষেধাজ্ঞা আরোপ করতে চাই না। মিশরের মানুষের বর্তমান নৈতিক অবস্থা ভালো নয়। নাচ গান, বেশ্যাবৃত্তি 2-1 দিনে নির্মূল করা যায় না। এই মুহূর্তে আমার প্রয়োজন বিপুল সংখ্যক দর্শনার্থী। আমার ফৌজের সংখ্যা বাড়াতে হবে। তুমি তো জানো আলী, আমাদের সৈন্যের কত প্রয়োজন। সেনাবাহিনী ও প্রশাসনিক কর্মকর্তাদের বৈঠকে স্পষ্ট করেই আমি একথা ঘোষণা দিয়েছি, বললেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। আপনার বক্তব্যে আমার দ্বিমত নেই, তবে আমির মোহতারাম, আমার গুপ্তচরদের দৃষ্টিতে আমাদের সামরিক ও প্রশাসনিক কর্মকর্তাদের অর্ধেকই আমাদের ওয়াফাদার নয়। আপনি ভালো করেই জানেন এদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা আপনাকে এই গতিতে দেখতে চায় না, আর অবশিষ্ট যারা আছে তাদের মনও সুদানিদের সঙ্গে। তাদের প্রত্যেকের পিছনে আমি একজন করে গোয়েন্দা লাগিয়ে রেখেছি। তারা আমাকে এদের তৎপরতা ও গতিবিধি সম্পর্কে অবহিত করছে, বললেন আলী বিন সুফিয়ান। আচ্ছা, কারো কোনো ভয়ঙ্কর তৎপরতা চোখে পড়েছে কি? কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করে সুলতান আইয়ুবী। এরা আপন ব্যক্তিত্ব ও মর্যাদার কথা ভুলে গিয়ে রাতের আধারে বিভিন্ন সন্দেহজনক তাঁবুতে এবং পতিতালয়ে চলে যায়।
দুজন কর্মকর্তা সম্পর্কে আমি এমন রিপোর্টও পেয়েছি যে তারা নিজ ঘরে নর্তকী ডেকে এনে আসর বসায়। এ যাবৎ এর চেয়ে ভয়ঙ্কর আর কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আমিরে মুহতারাম, 10 দিন আগে রোম উপসাগরের কূলে যে রহস্যময় পালতোলা নৌকাটি দেখা গিয়েছিল, আমার সব চিন্তা এখন তাকে নিয়েই ঘুরপাক খাচ্ছে। বিষয়টি আমাকে ভাবিয়ে তুলেছে, বললেন আলী বিন সুফিয়ান। ঘটনাটি বিস্তারিত জানতে চান সুলতান আইয়ুবী। আলী বিন সুফিয়ান বললেন, রোম উপসাগরের তীর থেকে আমাদের সৈন্যদের প্রত্যাহার করে নিয়ে আসার সময় সমুদ্রের প্রতি দৃষ্টি রাখার জন্য বিভিন্ন স্থানে দুজন করে সৈন্য মোতায়েন করে রাখা হয়েছিল। জেলে ও যাযাবর বেশে আমিও আমার ইন্টেলিজেন্স বিভাগের কয়েকজন লোক রেখে এসেছিলাম। খ্রিস্টানরা ইচ্ছে করলেই যাতে হঠাৎ করে আক্রমণ করে বসতে না পারে এবং ওদিক থেকে কোনো খ্রিস্টান চর যাতে মিশরে ঢুকতে না পারে, তার জন্যই ছিল আমার এই আয়োজন। কিন্তু সমুদ্র তীর অতি দীর্ঘ হওয়ার কারণে সর্বত্র নজর রাখা সম্ভব হয়নি। 10 দিন আগে এক স্থান থেকে একটি পালতোলা নৌকা বেরিয়ে যেতে দেখা গিয়েছিল। সম্ভবত নৌকাটি কোনো এক রাতের আধারে ঢুকে গিয়েছিল। নৌকাটি যেতে দেখে ঘোড়া ছুটায় আমাদের 2 অশ্বারোহী, কিন্তু যে স্থান থেকে নৌকাটি বেরিয়েছিল সেখানে গিয়ে তারা কিছুই দেখতে পেল না। তীরে কোনো মানুষ নেই, নৌকা চলে গেছে মাঝ নদীতে। নৌকা ও পালের গঠনে তাদের মনে হয়েছে নৌকাটি মিশরি জেলেদের নয়, সমুদ্রের ওপারের হবে। আরোহীদ্বয় চারদিক ঘুরে ফিরে কোনো তথ্য বের করতে পারেনি। এ সংবাদ তারা কায়রোতে পৌঁছে দিয়েছিল। ঘটনার বিবরণ দিয়ে আলী বিন সুফিয়ান বললেন, মেলা অনুষ্ঠানের কথা আমরা 1.5 মাস ধরে প্রচার করছি। 1.5 মাসে এ সংবাদ ইউরোপ পর্যন্ত পৌঁছে যাওয়া এবং সেখান থেকে গুপ্তচর আগমন করা মোটেই বিচিত্র নয়। আমার তো প্রবল ধারণা আমোদীদের সঙ্গে খ্রিস্টানদের বহু গুপ্তচর মেলায় ঢুকে পড়েছে। কায়রোতে মেয়ে ক্রয় বিক্রয় এখন একটি স্বতন্ত্র পেশা। সুলতানের বুঝতে নিশ্চয়ই কষ্ট হবে না যে যারা এই মেয়েদের ক্রয় করে তারা সমাজের সাধারণ মানুষ নয়, কায়রোর বড় বড় ব্যবসায়ী। আমাদের প্রশাসন ও সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তারাই হল মেয়েদের খরিদ্দার, আর বিক্রি হচ্ছে যেসব মেয়ে, তাদের মধ্যে যে খ্রিস্টান গুপ্তচরও রয়েছে তাতে আমার কোনো সন্দেহ নেই। এসব রিপোর্টে সুলতান আইয়ুবী বিচলিত হলেন না মোটেই। রোম উপসাগরে খ্রিস্টানদের পরাস্ত করা হলো প্রায় 1 বছর কেটে গেছে। আলী বিন সুফিয়ান সমুদ্রকূলে গোয়েন্দা নেটওয়ার্ক বিছিয়ে রেখেছেন। তা শতভাগ নির্ভরযোগ্য না হলেও তিনি এ তথ্য পেয়ে গেছেন যে খ্রিস্টানরা মিশরে বহু গুপ্তচর ও সন্ত্রাসী ঢুকিয়ে রেখেছে। তবে মিশরে তাদের পরিকল্পনা কি সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। বাগদাদ ও দামেস্ক থেকে প্রাপ্ত রিপোর্টে জানা গেছে খ্রিস্টানরা ওদিকেই বেশি চাপ সৃষ্টি করে রেখেছে। বিশেষত সিরিয়ায় তারা মুসলমান শাসকদের ভোগবিলাস ও মদ নারীতে মত্ত রাখার চেষ্টা চালাচ্ছে। সুলতান নুরুদ্দিন জঙ্গির বর্তমানে এখনই তারা সরাসরি সংঘাতে জড়িত করার সাহস পাচ্ছে না। রোম উপসাগরে যখন সুলতান আইয়ুবী হাজার হাজার সৈন্যসহ খ্রিস্টানদের নৌবহরকে ডুবিয়ে মেরেছিলেন, ঠিক তখন নুরুদ্দিন জঙ্গি আরবে খ্রিস্টানদের সাম্রাজ্যের উপর আক্রমণ করে তাদেরকে সন্ধি চুক্তিতে বাধ্য করেছিলেন এবং জিজিয়া উসুল করে নিয়েছিলেন। সেই লড়াইয়ে বহু খ্রিস্টান সুলতান জঙ্গির হাতে বন্দী হয়েছিল। রেনাল্ট নামক এক খ্রিস্টান সালারও ছিল তাদের মধ্যে। সুলতান জঙ্গি তাদেরকে মুক্তি দেননি, কারণ ইতিপূর্বে খ্রিস্টানরা মুসলমান কয়েদিদের শহীদ করেছিল। তাছাড়া একে একে অনেক প্রতিশ্রুতিও ভঙ্গ করে চলেছে খ্রিস্টানরা। সুলতান আইয়ুবীর স্বপ্ন খ্রিস্টানদের হাত থেকে ফিলিস্তিন উদ্ধার করতে হবে এবং আরব ভূখণ্ডকে ক্রুসেডারদের নাপাক পদচারণা থেকে পবিত্র করতে হবে। পাশাপাশি তিনি মিশরের প্রতিরক্ষা ব্যবস্থাকেও মজবুত করতে চান। তাই একই সময়ে নানামুখী সেনা অভিযান পরিচালনা এবং শত্রুদের চতুর্মুখী আক্রমণ প্রতিহত করার জন্য প্রয়োজন বিপুল সংখ্যক সৈন্য।
সুলতানের পরিকল্পনা অনুপাতে মিশরের সেনাবাহিনীতে নতুন সেনাভর্তির গতি অনেক ধীর। এর কারণ বিলুপ্ত সুদানি বাহিনীর আইয়ুবী বিরোধী প্রোপাগান্ডা। সুলতান আইয়ুবীর যে বাহিনীটি এখন আছে তার কিছু সৈন্য মিশর থেকে সংগৃহীত, কিছু সুলতান জঙ্গির পাঠানো, কিছু আছে যারা ওয়াফাদারির প্রতিশ্রুতি দিয়ে বিলুপ্ত সুদানি বাহিনী থেকে এসে যোগ দিয়েছে। মিশরের জনগণ এখনও এই বাহিনীটিকে চোখে দেখেনি, সুলতান আইয়ুবীকেও দেখেনি তারা। তাই মেলার আয়োজন করে সুলতান তার সামরিক কর্মকর্তা ও কমান্ডারদের আদেশ দিয়েছেন যেন তারা মেলায় আগত সাধারণ লোকদের সঙ্গে মিশে যায় এবং সদাচার ও ভালোবাসা দিয়ে তাদের আস্থা অর্জন করে। সুলতান তাদের স্মরণ করিয়ে দেন, তোমরা জনসাধারণেরই একজন। আমাদের উদ্দেশ্য আল্লাহ ও তার রাসূলের রাজত্বকে দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত করা এবং তাকে খ্রিস্টানদের অরাজকতা থেকে মুক্ত করা। মেলা শুরু হওয়ার আগের দিন থেকে আলী বিন সুফিয়ান সুলতানকে গুপ্তচরদের বিপদ সম্পর্কে অবহিত করতে থাকেন। তিনি বললেন, আমিরে মুহতারাম, আমার মূলত গুপ্তচরদের কোনো ভয় নেই। আমার আসল শঙ্কা সেই মুসলমান ভাইদের যারা কাফিরদের গোপন ষড়যন্ত্র বাস্তবায়ন করছে। এই গাদ্দাররা না থাকলে আমাদের বিরুদ্ধে খ্রিস্টানদের কোনো পরিকল্পনাই সফল হতো না। আমি মেলায় যেসব নর্তকীদের দেখতে পাচ্ছি তাদেরকে আমি ক্রুসেডারদের এক একটি ফাঁদ বলে মনে করি। তবু আমার লোকেরা দিনরাত সারাক্ষণ সতর্ক দৃষ্টি রাখছে। তোমাদের লোকদের বলে দাও যেন কোনো গুপ্তচরকে খুন না করে। যাকেই সন্দেহ হবে জীবন্ত ধরে নিয়ে আসবে। গুপ্তচর হলো দুশ্মনের চোখ কান, আর আমাদের জন্য তারা জবান। ধরে এনে কায়দা মতো চাপ সৃষ্টি করতে পারলে খ্রিস্টানদের অজানা পরিকল্পনা তথ্য বের করা যাবে, বললেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। মেলা দিবসের ভোরবেলা বিশাল বিস্তৃত মাঠের তিন দিক শরণার্থীদের ভিড়ে গমগম করছে। সমরডঙ্গা বাজতে শুরু করেছে। অশ্বক্ষুর ধ্বনি এমন শোনা যাচ্ছে যেন তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্রের উর্মিমালা ধেয়ে আসছে। ধুলোয় ছেয়ে গেছে আকাশ। 2000-এরও অধিক ঘোড়া। প্রথমটি এইমাত্র প্রবেশ করল মাঠে। আরোহী সুলতান সালাউদ্দিন আইয়ুবী, তার দুপাশে দুজন পতাকাবাহী, পেছনে রক্ষী বাহিনী। ঘোড়াগুলোর পিঠে ফুলদার চাদর বেছানো। প্রতিটি ঘোড়ার আরোহীর হাতে একটি করে বর্শা। বর্ষার চকমকে ফলার সঙ্গে বাঁধা রঙিন কাপড়ের ছোট একটি ঝান্ডা। প্রত্যেক আরোহীর কোমরে ঝুলছে তরবারি। দুলকি চালে চলছে ঘোড়াগুলো। ঘাড় উঁচু করে বুক ফুলিয়ে বসে আছে আরোহীরা। চেহারায় তাদের বীরত্বের ছাপ। তাদের ভাবভঙ্গিতে নিস্তব্ধতা নেমে আসে দর্শনার্থীদের মধ্যে। প্রভাব ছড়িয়ে পড়ে সকলের উপর। দর্শনার্থীদের একদল সম্মুখের বৃত্তের উপর দণ্ডায়মান। তাদের পেছনে একদল ঘোড়ার পিঠে উপবিষ্ট। তাদের পিছনে যারা আছে তারা উটের পিঠে বসা। এক একটি উট ও ঘোড়ায় 2-3 জন করে লোক বসা। তাদের সম্মুখে এক স্থানে একটি সামিয়ানা টানানো, যার নিচে রাখা আছে কতগুলো চেয়ার। এখানে বসেছেন উঁচু স্তরের দর্শনার্থীবৃন্দ। বড় বড় ব্যবসায়ীও আছেন এদের মধ্যে। আছেন আইয়ুবী সরকারের পদস্থ অফিসার ও দেশের সম্মানিত ব্যক্তিবর্গ। কায়রোর বিভিন্ন মসজিদের ইমামদেরও দেখা যাচ্ছে এখানে। ইমামগণকে বসানো হয়েছে সকলের সামনে, কারণ সুলতান আইয়ুবী ধর্মীয় নেতৃবর্গ এবং আলেমদের এতই শ্রদ্ধা করেন যে তিনি তাদের উপস্থিতিতে তাদের অনুমতি ছাড়া বসেনও না। এক পার্শ্বে উপবিষ্ট সুলতান আইয়ুবীর উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা আল বারাক। তারই পাশে বসা অতিশয় রূপসী এক তরুণী। মেয়েটির সঙ্গে বসা 60 বয়সের এক বৃদ্ধ। দেখতে তাকে ধনাঢ্য ব্যবসায়ী বলে মনে হয়। আল বারাক একাধিকবার তাকান মেয়েটির প্রতি। মেয়েটিও একবার তার প্রতি দৃষ্টিপাত করে মুখ টিপে হাসে। বাঁকা চোখে দৃষ্টিপাত করে বৃদ্ধের প্রতি। সঙ্গে সঙ্গে উবে যায় তার মুখের হাসি। দর্শনার্থীদের সম্মুখে অশ্বারোহীদের মহড়া শেষ হয়ে যায়। আসে উষ্ট্রারোহী বাহিনী।
উটগুলো ঘোড়ার ন্যায় রঙিন চাদর দ্বারা সজ্জিত। প্রত্যেক আরোহীর হাতে একটি করে লম্বা বর্ষা, যার ফলার সামান্য নিচে বাঁধা পতাকার ন্যায় 3 ইঞ্চি চওড়া এবং 2 ফিট লম্বা দুরঙা কাপড়। প্রত্যেক আরোহীর কাঁধে ঝুলছে একটি করে ধনুক। উটের জিনের সঙ্গে বাঁধা আছে রঙিন তুনির। অপূর্ব এক আকর্ষণীয় ঢঙে বসে আছে আরোহীরা। অশ্বারোহীদের দৃষ্টিও সম্মুখ পানে নিবদ্ধ। ডানে বায়ে তাকাচ্ছে না একজনও। দর্শনার্থীদের উট আর এই বাহিনীর উট দেখতে একরকম হলেও সামরিক বিন্যাস, ফৌজি চলন ইত্যাদির কারণে এদেরকে ভিন্ন জগতের ভিন্ন প্রকৃতির বলে মনে হচ্ছে। পার্শ্বে উপবিষ্ট রূপসীর প্রতি আবার চোখ ফেলে আল বারাক। এবার পূর্ণ চোখাচোখি হয়ে যায় দুজনে। একজনের আখি যুগল আটকে গেছে যেন অপরজনের চেহারায়। জাদুময়ী মেয়েটির দু চোখে বিদ্যুতের ঝলক অনুভব করে যেন আল বারাক। সলাজ হাসির রেখা ফুটে উঠে মেয়েটির উষ্টা ধরে। হঠাৎ যেন তার সম্বিত ফিরে আসে। তাকায় অপর পার্শ্বে উপবিষ্ট বৃদ্ধের প্রতি। মুহূর্তে তার মুখের হাসি মিলিয়ে যায়। ঘরে বউ আছে আল বারাকের, 4 সন্তানের বাবা। কিন্তু এ মুহূর্তে বউয়ের কথা মনে নেই লোকটির। দিব্যি ভুলে গেছে সব। মেয়েটি তার এতই কাছে বসা যে তার রেশমি ওড়না উড়ে এসে আল বারাকের বুকে এসে ঝাপটা দেয় কয়েকবার। একবার নিজের হাতে সরিয়ে নিয়ে মাফ করবেন বলে ক্ষমা প্রার্থনাও করে মেয়েটি। আল বারাক মুখ টিপে হাসে, বলে না কিছুই। উষ্টারোহীদের পিছন দিয়ে আসছে পদাতিক বাহিনী। এদের মধ্যে আছে তীরন্দাজ ও তরবারিধারী ইউনিট। এদের সকলের চলার ঢং এক তালের। একই রকম অস্ত্র এবং একই ধরনের পোশাক দর্শনার্থীদের মধ্যে সেই প্রভাব বিস্তার করতে সক্ষম হয় যা ছিল সুলতান আইয়ুবের কামনা। সৈন্যদের দেখতে শক্ত সামর্থ্য, সুঠাম সুদেহী, উৎফুল্ল ও শান্ত সুবোধ বলে মনে হচ্ছে। পদাতিক বাহিনীর পেছনে আসছে মিনজানিক। অনেকগুলো ঘোড়া টেনে নিয়ে আসছে সেগুলো। প্রতিটি মিনজানিক ইউনিটের পেছনে আছে একটি করে ঘোড়া গাড়ি। তাতে রাখা আছে বড় বড় পাথর ও পাতিলের মতো বড় বড় বর্তন। বর্তনগুলো তেলের মতো এক ধরনের তরল পদার্থে ভরা। মিনজানিক দ্বারা নিক্ষেপ করা হয় এগুলো। মিনজানিকের সাহায্যে একটি বর্তন ছুঁড়ে মারলে তা দূরে গিয়ে ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে যায় এবং তরল পদার্থগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তার উপর নিক্ষেপ করা হয় অগ্নিতীর। সঙ্গে সঙ্গে তাতে আগুন জ্বলে উঠে দাও দাও করে। সুলতান আইয়ুবের নেতৃত্বে উপবিষ্ট ও দণ্ডায়মান দর্শনার্থীদের সম্মুখ দিয়ে সামনে বেরিয়ে আসে এসব আরোহী ও পদাতিক বাহিনী। রাস্তা থেকে মোড় ঘুরিয়ে আবার মাঠে ফিরে এসেছেন সুলতান। সম্মুখে তার পতাকাবাহীদের ঘোড়া, ডানে বায়ে ও পিছনে রক্ষী বাহিনী, তাদের পিছনে নায়েব ও সালারদের বাহন। মাঠে এসেই হঠাৎ থেমে যান সুলতান আইয়ুবী। এক লাফে নেমে পড়েন ঘোড়ার পিঠ থেকে। হাত নেড়ে দর্শনার্থীদের সালাম ও অভিনন্দন জানাতে জানাতে চলে যান সামিয়ানার নিচে। দাঁড়িয়ে যায় সকলে। সুলতান আইয়ুবী সবাইকে সালাম করে বসে পড়েন নির্দিষ্ট আসনে। আরোহী ও পদাতিক বাহিনী মাঠ পেরিয়ে খানিক দূর অতিক্রম করে অদৃশ্য হয়ে যায় টিলার আড়ালে। দ্রুত বেগে ঘোড়া ছুটিয়ে মাঠে প্রবেশ করে এক অশ্বারোহী। এক হাতে তার ঘোড়ার লাগাম, অপর হাতে উটের রশি। ঘোড়ার গতির সঙ্গে তাল রেখে একটি উটও ছুটে আসছে তার পিছনে। মাঠের মধ্যখানে এসে আরোহী হঠাৎ করে দাঁড়িয়ে যায় ঘোড়াটির পিঠে। লাফ দিয়ে চলে যায় উটের পিঠে। দাঁড়িয়ে থেকে শটান, আবার লাফিয়ে চলে আসে ঘোড়ার পিঠে। সেখান থেকে ঝাঁপিয়ে পড়ে মাটিতে। ঘোড়া ও উট সহ এগিয়ে যায় কয়েক পা। লাফিয়ে চড়ে বসে ঘোড়ার পিঠে। তার ঘোড়া ও উট ছুটে চলছে সমান তালে। ঘোড়ার পিঠ থেকে চলে যায় উটের পিঠে, ছুটে গিয়ে অদৃশ্য হয়ে যায় একদিকে। খাদিমউদ্দিন আল বারাক
মাথাটা সামান্য এলিয়ে দেয় বাঁদিকে। এখন তার মুখ আর মেয়েটির মাথার মাঝে ব্যবধান 2 থেকে 3 ইঞ্চি। তার প্রতি তাকায় মেয়েটি। মুখ টিপে হাসে আল বারাক। লজ্জা পায় মেয়েটি। বৃদ্ধ তাকায় দুজনের প্রতি। কপালে ভাঁজ পড়ে যায় তার। আচমকা ঘোড়া গাড়িতে করে নিয়ে আসা ডেকচির মতো পাত্রগুলো টিলার পিছন থেকে উড়ে এসে নিক্ষিপ্ত হতে শুরু করে মাঠে। একের পর এক পাত্র এসে নিক্ষিপ্ত হচ্ছে আর ভেঙে টুকরো টুকরো হচ্ছে। তেল ছড়িয়ে পড়ছে চারদিকে। অন্তত 100 পাত্র নিক্ষিপ্ত হয় এবং তার তরল পদার্থগুলো চারদিকে ছড়িয়ে পড়ে। এমন সময় টিলার উপর আত্মপ্রকাশ করে 6 জন তীরন্দাজ। তারা জ্বলন্ত সলিতাওয়ালা তীর ছোড়ে। মাঠের বিক্ষিপ্ত তরল পদার্থের উপর এসে নিক্ষিপ্ত হয় তীরগুলো। সঙ্গে সঙ্গে তাতে আগুন জ্বলে ওঠে। মাঠের 1000 বর্গ গজ জায়গা জুড়ে এখন আগুন জ্বলছে। ঠিক এমন সময় একদিক থেকে তীর গতিতে ছুটে আসে 4 অশ্বারোহী। কিন্তু কি আশ্চর্য, তারা আগুনের কাছে এসে থামল না, গতি হ্রাসও করল না। শাঁ শাঁ করে ঢুকে পড়ল জ্বলন্ত শিখার মধ্যে। নির্বাক অনিমেষ নয়নে তাদের প্রতি তাকিয়ে আছে দর্শনার্থীরা। লোকগুলো আগুনে পুড়ে ছাই হয়ে যাবে নিশ্চিত, কিন্তু না, তারা জ্বলন্ত অগ্নিশিখার মধ্যে দিব্যি দৌড়াচ্ছে। কিছুক্ষণ পর বেরিয়ে যায় অন্য দিক দিয়ে। খুশিতে আত্মহারা হয়ে যায় দর্শনার্থীরা। আনন্দের আতিশয্যে আকাশ বাতাস মুখরিত করে তারা তাকবীর ধ্বনি তোলে। আগুন ধরে গিয়েছিল 2 আরোহীর কাপড়ে। তারা ধাবমান ঘোড়ার পিঠ থেকে পানির উপর লাফিয়ে পড়ে। গড়ানি খায় 2-3 বার। তাদের কাপড়ের আগুন নিভে যায়। এই শোরগোল, আনন্দ উল্লাস এবং অশ্বারোহীদের বীরত্ব প্রদর্শনের দৃশ্যের প্রতি আল বারাকের মন নেই। সে এর থেকে সম্পূর্ণ উদাসীন। পার্শ্বের রূপসী মেয়েটিকে নিয়েই ঘুরপাক খাচ্ছে তার সব ভাবনা চিন্তা। সে প্রেম সাগরে হারিয়ে যায়। আল বারাকের প্রতি এক নজর তাকিয়ে মুচকি একটি হাসি দিয়েই আবার বৃদ্ধের প্রতি দৃষ্টিপাত করে মেয়েটি। এবার কেন যেন উঠে চলে গেল বৃদ্ধ। মেয়েটি তার গমন পথে তাকিয়ে থাকে। আল বারাকের জানা ছিল মেয়েটি বৃদ্ধের সঙ্গে এসেছে। তাই মেয়েটিকে জিজ্ঞেস করে, তোমার পিতা কোথায় চলে গেলেন? ইনি আমার পিতা নন, স্বামী, জবাব দেয় মেয়েটি। স্বামী? তা এই বিয়ে কি তোমার বাবা মা দিয়েছেন? বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞেস করে আল বারাক। না, তিনি আমায় কিনে নিয়েছেন, ক্ষুণ্ণ কণ্ঠে জবাব দেয় মেয়েটি। এখন গেলেন কোথায়? প্রশ্ন করে আল বারাক। আমার প্রতি নারাজ হয়ে চলে গেছেন, তার সন্দেহ আমি আপনার সঙ্গে প্রেম নিবেদন করছি, জবাব দেয় মেয়েটি। আচ্ছা, সত্যি কি তুমি আমার প্রতি ভালোবাসার দৃষ্টিতে তাকাচ্ছ? কৌতূহলী কণ্ঠে জানতে চায় আল বারাক। সলাজ হাসি ফুটে ওঠে মেয়েটির উষ্টা ধরে। ফিসফিস করে বলে, বুড়োটাকে আমার আর ভালো লাগে না। এ ব্যাপারে আমি অতিষ্ঠ হয়ে পড়েছি। এর থেকে যদি কেউ আমাকে মুক্ত না করে তবে আত্মহত্যা করা ছাড়া আমার কোনো পথ থাকবে না। সামরিক মহড়া ইতিপূর্বে কখনো দেখেনি দর্শনার্থীরা। তারা দেখেছিল শুধু সুদানি ফৌজ, যারা শ্বেতহস্তি হয়ে বসেছিল রাজকোষের উপর। তাদের কমান্ডাররা বাইরে বের হতো রাজা বাদশাদের ন্যায়। সঙ্গে সেনাবহর থাকলে তারা পল্লীবাসীদের জন্য আপদ হয়ে দেখা দিত। জনগণের গরু ছাগল ছিনিয়ে নিয়ে যেত। কারো নিকট উন্নত জাতের একটি ঘোড়া দেখলে সেটি কেড়ে নিয়ে যেত। মানুষ বুঝত সরকার সৈন্য পুষে প্রজাদের উপর নিপীড়ন চালানোর জন্যই। কিন্তু সুলতান আইয়ুবের বাহিনী সম্পূর্ণ ব্যতিক্রম। সুলতানের বাহিনীর একটি অংশ মহড়ার মাধ্যমে আজ অনুপম বীরত্ব প্রদর্শন করল। অপর এক অংশ সুলতানের পরামর্শে একাকার হয়ে গেছে জনতার মধ্যে। উদ্দেশ্য জনতার সঙ্গে মিশে কথা বলে এই ধারণা সৃষ্টি করা যে আমরা তোমাদের ভাই, তোমাদেরই একজন, তোমাদের কল্যাণে আমাদের আবির্ভাব। জনগণের সঙ্গে দুর্ব্যবহারকারী অসৎ সৈন্যদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করে রেখেছেন সুলতান আইয়ুবী। সুলতান আইয়ুবীর সামরিক উপদেষ্টা মণ্ডলীর প্রধান
একান্ত ঘনিষ্ঠ ব্যক্তিত্ব খাদেমউদ্দিন আল বারাক এই অনুষ্ঠান থেকে সম্পূর্ণ নিঃসম্পর্ক। এদিকের কিছুই তার কানে ঢুকছে না, চোখেও পড়ছে না কিছুই। পার্শ্বস্থিত মেয়েটি জাদু হয়ে জেঁকে বসেছে তার মাথায়। মেয়েটির প্রেম সাগরে তলিয়ে গেছে সে। মন দেয়া নেয়ার খেলা জমে উঠেছে দুজনের মধ্যে। মেয়েটিকে একই স্থানে এসে মিলিত হওয়ার কথা বলে আল বারাক। মেয়েটি বলে, আমি বৃদ্ধের কৃতদাসী, আমি তার হাতে বন্দী হয়ে আছি, সে আমাকে সারাক্ষণ চোখে চোখে রাখে। মেয়েটি আরও জানায়, বৃদ্ধের ঘরে 4টি স্ত্রী। নিজের পদমর্যাদার কথা ভুলে যায় আল বারাক। প্রেম পাগল তরুণীর ন্যায় মিলনের জন্য মেয়েটিকে এমন সব স্থানে আসতে প্রস্তাব করে যেখানে বখাটেরা ছাড়া যায় না আর কেউ। একটি জায়গা পছন্দ হয়ে যায় মেয়েটির। শহরের বাইরে পরিত্যক্ত পুরনো এক জীর্ণ ভবন। মেয়েটিকে বৃদ্ধের কবল থেকে মুক্ত করার চেষ্টা করবে বলেও প্রতিশ্রুতি দেয় আল বারাক। সাক্ষাতের দিনক্ষণ ঠিক করে আলাদা হয়ে যায় দুজন। তৃতীয় রাতে ঘর থেকে বেরিয়ে পড়ে আল বারাক। একজন শাসকের শান নিয়ে বের হতো সে, কিন্তু আজ বের হলো চোরের ন্যায়। এদিক ওদিক তাকিয়ে হাঁটা দেয় একদিকে। গভীর নিদ্রায় নিমগ্ন কায়রো শহর। নীরবতা বিরাজ করছে সর্বত্র। সামরিক মহড়া শেষ হয়ে গেছে 2 দিন হল। চলে গেছে বহিরাগত দর্শনার্থীরা। অস্থায়ীভাবে নির্মিত পতিতালয়গুলো তুলে দেওয়া হয়েছে সরকারি নির্দেশে। আলী বিন সুফিয়ানের গোয়েন্দা বিভাগ তদন্ত চালাচ্ছে বহিরাগত কোনো মেয়ে বা সন্দেহভাজন শহর কিংবা শহরতলির কোথাও রয়ে গেল কিনা। মেলার উদ্দেশ্য পূরণ হয়েছে। মাত্র 2 দিনে সেনাবাহিনীতে ভর্তি হয়েছে 4000 যুবক। আরও ভর্তি হবে বলে আশা করছেন সুলতান আইয়ুবী। শহরের বাইরে চলে যায় আল বারাক। সে নির্ধারিত ভবনটির দিকে এগিয়ে যাচ্ছে। কোথাও কোনো সারা শব্দ নেই। নীরব নিস্তব্ধ রজনী। মেয়েটি বলেছিল সে বৃদ্ধের কয়েদি, সারাক্ষণ তার চোখে চোখে থাকতে হয়। তবু আল বারাকের আশা মেয়েটি আসবে অবশ্যই। সম্ভাব্য বিপদের মোকাবেলা করার জন্য তার হাতে আছে খঞ্জর। নারী এমনই এক জাদু যা একবার কারো ওপর সওয়ার হয়ে বসলে আর রক্ষা নেই। নারীর প্রেমে পড়া পুরুষটি পরোয়া করে না কিছুরই, তার হিতাহিত জ্ঞান হারিয়ে যায়। আল বারাক একজন পরিণত বয়সের পুরুষ, কিন্তু এখন সে একটি নির্বোধ আনাড়ি যুবক। ভবনটির নিকটে চলে আসে আল বারাক। সম্মুখে অন্ধকারে আপাদমস্তক কালো চাদরে আবৃত একটি ছায়ামূর্তি চোখে পড়ে তার। চোখের পলকে অন্ধকারে মিলিয়ে যায় ছায়াটি। হাঁটার গতি বাড়িয়ে দেয় আল বারাক। প্রেমের নেশা তার সব কিছু ছিনিয়ে নিয়েছে। ডর, ভয়, আত্মমর্যাদাবোধ সব। সে পুরনো পরিত্যক্ত জীর্ণ ভবনটির সামনে এসে দাঁড়ায়। এদিক ওদিক ইতিউতি তাকিয়ে ভাঙা দেয়ালের ফাঁক দিয়েই ভিতরে প্রবেশ করে। কবরের অন্ধকার বিরাজ করছে ভবনটিতে। সম্মুখে একটি কক্ষ। মাথার উপর দিয়ে ফরফর করে দ্রুত গতিতে উড়ে গেছে কি একটা পাখি। ঠান্ডা বাতাসের ঝাপটা লাগে তার গায়ে। পরক্ষণেই চি চি শব্দ শুনতে পায় সে। বোঝা গেল এগুলো চামচিকা। এখান থেকে বেরিয়ে সামনে এগিয়ে যায় আল বারাক। ঢুকে পড়ে আরেকটি কক্ষে। কারো ক্ষীণ পদশব্দ তার কানে আসে। এখানে কেউ আছে বলে অনুমান করে। কোমর থেকে খঞ্জর বের করে হাতে নেয়। মাথার উপর তার ভীতিকর ফরফর শব্দে চামচিকা উড়ছে। আল বারাক ক্ষীণকণ্ঠে ডাক দেয়, আসেফা। আরে আপনি এসেছেন? খানিকটা বিস্ময়ভরা কণ্ঠে জিজ্ঞেস করে মেয়েটি, কিন্তু কোনো জবাবের অপেক্ষা না করে ছুটে এসে গা ঘেঁষে দাঁড়ায় আল বারাকের। লোকটাকে জড়িয়ে ধরে আবেগ আপ্লুত চাপা কণ্ঠে বলতে শুরু করে, শুধু আপনার খাতিরে জীবনের ঝুঁকি নিয়ে এখানে এসেছি। আমাকে তাড়াতাড়ি ফিরে যেতে হবে। বুড়োকে মদের সঙ্গে বড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। জেগে উঠলে বিপদ হবে। কেন, মদের সঙ্গে বিষ খাওয়াতে পারলে না? জিজ্ঞেস করে আল বারাক। আমি কখনো কাউকে খুন করিনি। আমি মানুষ হত্যা করতে পারি না। একজন
পরপুরুষের সঙ্গে প্রেম নিবেদন করার জন্য এমন এক ভয়ঙ্কর স্থানে আসতে হবে এমনটি ভাবিনি আমি কখনো, জবাব দেয় মেয়েটি। মেয়েটিকে বাহুবন্ধনে জড়িয়ে ধরে আল বারাক। ভোগের নেশায় উন্মাতাল তার হৃদয়। হঠাৎ আলো জ্বলে ওঠে পিছনের কক্ষে। যে কক্ষটি অতিক্রম করে আল বারাক এখানে এসে পৌঁছেছে তার মধ্য থেকে বেরিয়ে আসে দুটি লণ্ঠন। লাঠির মাথায় তেল ভিজা কাপড়ে আগুন জ্বালিয়ে বানানো প্রদীপ। আসেফাকে নিজের পিছনে নিয়ে লুকিয়ে ফেলে আল বারাক। হাতে তার খঞ্জর। এরা কি এই পরিত্যক্ত ভবনে বসবাসকারী কালভূত, নাকি মেয়েটিকে ধাওয়া করতে তার স্বামী এসে পড়ল? উৎকণ্ঠিত ভাবনার জগৎ থেকে এখনো ফিরে আসেনি আল বারাক। হঠাৎ গর্জে ওঠে একটি কণ্ঠ, দুটাকেই খুন করে ফেলো। একেবারে নিকটে চলে আসে লণ্ঠন দুটো। তার কম্পমান আলোয় চারজন লোক দেখতে পায় আল বারাক ও আসেফা। একজনের হাতে বর্শা, তিনজনের হাতে তরবারি। এক মাথা মাটিতে গেড়ে লণ্ঠন দুটোকে দাঁড় করিয়ে রাখে তারা। আলোকিত হয়ে ওঠে ভবনটির আঙিনা। আল বারাকের চারপাশে ক্ষুধার্ত ব্যাঘ্রের ন্যায় ধীরে ধীরে চক্কর দিতে শুরু করে চারজন লোক। আসেফা তার পিছনে জড়সড় দণ্ডায়মান। পার্শ্বের কক্ষ থেকে আবার গর্জে ওঠে একজন, পেয়েছিস? জান তো ছাড়বি না কিন্তু। এটি মেয়েটির বৃদ্ধ স্বামীর কণ্ঠ। আল বারাকের পেছন থেকে সরে সামনে এগিয়ে আসে আসেফা। ক্ষোভ ও ঘৃণা মিশ্রিত কণ্ঠে বৃদ্ধকে উদ্দেশ্য করে বলে, সামনে আসো, আগে আমাকে খুন করো। আমি তোমাকে ঘৃণা করি, অভিসম্পাদ দিই। কারো প্ররোচনায় নয়, আমি নিজের ইচ্ছে এখানে এসেছি। সশস্ত্র চার ব্যক্তি আল বারাক ও আসেফার চারদিকে দণ্ডায়মান। বর্ষাধারী লোকটি ধীরে ধীরে আসেফার প্রতি বর্ষা এগিয়ে ধরে এবং আগাটা মেয়েটির পাজরে ঠেকিয়ে বলে, মরণের আগে বর্ষার আগা কেমন দেখে নাও, কিন্তু এই বেটা তোমার আগে ছটফট করে তোমার সামনে মৃত্যুবরণ করবে, যার টানে তুমি এখানে ছুটে এসেছ। আসেফা মুখে কোনো জবাব না দিয়ে ঝট করে বর্ষাটা ধরে ফেলে এবং ঝটকা এক টান দিয়ে বর্ষাটা হাত থেকে ছিনিয়ে নেয়। আল বারাক থেকে একটু দূরে সরে গিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, আসো, সাহস থাকলে আমার সামনে আসো। আমার আগে একে তোমরা কিভাবে হত্যা করবে আমি দেখেই ছাড়ব। খঞ্জর উঁচিয়ে মেয়েটির সামনে চলে আসে আল বারাক। আসেফা যার হাত থেকে বর্ষায় ছিনিয়ে নিয়েছিল, খঞ্জরের আঘাত হানে তার উপর। পিছন দিকে পালিয়ে যায় লোকটি। পার্শ্ব পরিবর্তন করে তার সঙ্গীরা। তরবারি উদ্যত করলেও তারা আল বারাকের উপর আক্রমণ করে না। অথচ এই স্থানে একটা লোককে হত্যা করা ব্যাপারই নয়। গর্জন করে চলেছে আসেফা। বারবার এগিয়ে গিয়ে হামলা করে ঠিক, কিন্তু তার প্রতিটি আঘাতই ব্যর্থ হচ্ছে। আল বারাক খঞ্জর দ্বারা আঘাত হানে একজনের উপর। সঙ্গে সঙ্গে হাঁক ছেড়ে দুজন চলে আসে তার পিছনে। আসেফাও এক লাফে তার পিছনে চলে আসে। সে হাতের বর্ষাটি দিয়ে তরবারি মোকাবেলা করতে পারে, কিন্তু লাফ ফাল আর তর্জন গর্জন ছাড়া কিছুই করছে না সে। এক ধারে দাঁড়িয়ে নিজের লোকদের উত্তেজিত করছে বৃদ্ধ। আল বারাক ও আসেফের উপর তারা বারবার আক্রমণ চালাচ্ছে। তাদের উপর বারবার ঝাঁপিয়ে পড়ছে আসেফা। আক্রমণ প্রতিহত করে পাল্টা আক্রমণের চেষ্টা করছে আল বারাক। কিন্তু আশ্চর্যের ব্যাপার, মেয়েটির উপর্যুপরি আক্রমণ সত্ত্বেও আহত হল না একজনও। বৃদ্ধের লোকেরা তরবারি চালনায় পরম পরাকাষ্ঠা প্রদর্শন করা সত্ত্বেও আসেফা ও আল বারাক অক্ষত রয়ে গেল। একটি আঁচড়ও লাগল না তাদের গায়ে। হঠাৎ বৃদ্ধ উচ্চ কণ্ঠে বলে ওঠে, আক্রমণ থামাও। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় যুদ্ধ। এমন বেওয়াফা অসভ্য মেয়েকে আমি আর ঘরেই রাখতে চাই না। মেয়েটা যে এত দুঃসাহসী নির্ভীক তা আমি আগে জানতাম না। এখন জোর করে ঘরে নিয়ে গেলেও সমস্যা, সুযোগ পেলে ব্যবসাটা আমাকে নির্ঘাত মেরেই ফেলবে। ঝাঁঝালো কণ্ঠে বলল বৃদ্ধ, আমি তোমাকে এর উপযুক্ত মূল্য দিয়ে দিব, বলো কত দিয়ে কিনেছিলে? উদ্দীপ্ত কণ্ঠে বলল আল বারাক। ডান হাতটা প্রসারিত করে এগিয়ে আসে বৃদ্ধ। আল বারাকের হাতে হাত মিলিয়ে একটা ঝাঁকুনি দিয়ে বলে, মূল্য দিতে হবে না,
আমার সম্পদের অভাব নেই। মেয়েটিকে তুমি এমনিতেই নিয়ে যাও। তোমার সঙ্গে ওর এতই যখন ভালোবাসা, তো ওকে আমি তোমার হাতে তুলে দিলাম। তাছাড়া ও যোদ্ধা বংশের সন্তান, আমি হলাম গিয়ে ব্যবসায়ী, সওদাগর মানুষ। তোমার ঘরে ওকে ভালো মানাবে। তুমি সুলতান সালাউদ্দিন আইয়ুবীর সরকারি কর্মকর্তা, আমি সুলতানের অনুগত ও ভক্ত। তোমাকে আমি নারাজ করতে পারি না। আমি মেয়েটিকে তালাক দিয়ে দিলাম এবং তোমার জন্য হালাল করে দিলাম। চলো দোস্ত, আমরা যাই। বলেই তারা লণ্ঠন দুটো হাতে তুলে নিয়ে চলে যায়। বিস্ময়ে অভিভূত হয়ে পড়ে আল বারাক। তার পায়ের তলার মাটি কাঁপতে শুরু করে যেন। এমন একটি অভাবিত ঘটনা ঘটে গেল, তা যেন তার বিশ্বাসই হচ্ছে না। একে বৃদ্ধের প্রতারণা বলে সংশয় জাগে তার মনে। আশঙ্কা জাগে পথে উৎপেতে বসে থেকে তাদের দুজনকেই তারা মেরে ফেলে কিনা। একটি বর্শা ছিল আসিফার হাতে। আল বারাক সেটি নিজের হাতে নিয়ে খানিক অপেক্ষা করে মেয়েটিকে নিয়ে বেরিয়ে পড়ে ভবন থেকে। ডানে বায়ে পিছনে সতর্ক দৃষ্টি রেখে দ্রুত হাঁটতে শুরু করে দুজন। কিছু একটা শব্দ কানে এলেই চকিত নয়নে থমকে দাঁড়ায়। অন্ধকারে চারদিক ইতিউতি দেখে নিয়ে আবার শুরু করে পথ চলা। শহরে প্রবেশ করার পর তাদের দেহে জীবন ফিরে আসে। আসিফা আল বারাকের গলা জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, আপনি সত্যিই কি আমাকে বিশ্বাস করেন? জবাবে মুখে কিছু না বলে আল বারাক বুকের সঙ্গে চেপে ধরে মেয়েটিকে। আবেগের আতিশয্যে কোনো শব্দ বের হচ্ছে না তার মুখ থেকে।